Thank you viewers, you are welcome in my YouTube channel, namely Uddin Academy. Today I shall discuss about a short poem, namely Loveliest of Trees, written by A. Houseman, Alfred Edward Houseman. উনি অ্যাকচুয়ালি ইংলিশ পোয়েট স্কলার ছিলেন। ইনিশিয়ালি উনি ভালো রেজাল্ট করতে পারেননি, ইউনিভার্সিটি লেভেলে উনি ফেলিয়ার হয়েছিলেন। তারপরে উনি ডিসিশন নিয়েছিলেন কবিতা লিখব। তারই ফলস্বরূপ আমাদের হাতে এসে একটা ছোট্ট কবিতা পৌঁছেছে। দ্য নেম অফ দ্য পোয়েট্রি ইজ লাভলিয়েস্ট অফ ট্রিজ। তো আমরা মাইনিউটলি কবিতাটাকে ফলো করব যে উনি কী বলতে চেয়েছেন এখানে। যদিও কবিতাটা বাচ্চাদের লেভেলের নয়, হায়ার লেভেলের কবিতা, কিন্তু কবিতার ভিতরে ভিতরে যে কথাগুলো আমার থাকবে সেই কথাগুলো ছোট থেকে বড় পর্যন্ত সবার কাজে লাগবে। অর্থাৎ এক্সপ্লানেশনগুলো থাকবে, ওখানে গ্রামাটিক্যাল দিক থাকবে, ইংরেজির ভাষায় বাংলায় আপনারা যেগুলোকে ছন্দ অলঙ্কার বলেন, ইংরেজিতে সেগুলোকে ফোনেটিক্যাল টার্ম থাকবে, অর্থাৎ রিটোরিক প্রসোডি থাকবে। এগুলোকে আপনারা ফলো করতে থাকুন, দেখবেন বাচ্চা থেকে বড় সবার কাজে লাগবে। তো উনি ওই উইদিন দ্য শর্ট ওয়েভার অফ টাইম স্পেস, মানে অল্প পরিসরে উনি যে কবিতাটার মধ্যে যা বোঝাতে চেয়েছেন সেটাকেই আমি অল্পের মধ্যে দিয়ে টাচ করে বেরিয়ে যাব। গুরুত্ব সহকারে লাইন টু লাইন এক্সপ্লেন করার চেষ্টা করছি, আপনারা শুনুন। দেখুন, লাভলিয়েস্ট অফ ট্রিজ, প্রথমেই গ্রামাটিক্যাল একটা দিক আছে, আমি বললাম ছোট থেকে বড় সবার কাজে লাগবে। প্রতিটা লাইনে লাইনে কিন্তু আপনারা গ্রামার পাবেন, ছন্দ অলঙ্কার পাবেন, রিটোরিক প্রসোডি পাবেন, সেগুলিকে ফলো করুন। ভাববেন না কখনই আপনার ছেলে পিপিতে পড়ে, ওর লাগবে না। যতটুকু লাগবে সেখান থেকে তুলে নেন। প্রচলিত একটা কথা আছে, রাজাহাঁস নাকি তার দুধ আর জলকে মিশিয়ে দিলে সে দুধটাকে তুলে নেয়। আপনার বাচ্চার জন্য কবিতাটা নাই বা লাগলো, আপনার বাচ্চার জন্য ভিতরে যে কথাগুলো থাকবে, আমার গ্রামাটিক্যাল দিকগুলো থাকবে, মোটিভেশন থাকবে, সেগুলোকে তুলে নিন, কাজে লাগবে অনেক। চলুন আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ডে যাব না, কবির প্রেক্ষাপট অর্থাৎ কবির যে ব্যাকগ্রাউন্ড আছে বা কবিতার প্রেক্ষাপট যেটা আছে সেটাতে আমরা যাব না, আমরা সরাসরি কবিতাটার মধ্যে যাব, বেশি হেজিয়ে লাভ নেই। তো দেখুন, উনি শুরু করছেন প্রথমেই লাভলিয়েস্ট অফ ট্রিজ, কবিতাটার নামও তাই লাভলিয়েস্ট। এখানে কি পেলেন? গ্রামারটা এটাই পেয়েছেন। লাভলিয়েস্ট কথাটা কি? আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এইভাবে আছে, 8 রকমের আছে। তো লাভলিয়েস্ট কথাটা হচ্ছে, লাভ মানে হচ্ছে ভালোবাসা, আর সেটাকে সুপারলেটিভ ডিগ্রি করে দিয়েছে, অর্থাৎ লাভ মানে ভালোবাসা, আর যখনই সেটাকে লাভলি করে দেবেন, লাভ মানে ভালোবাসা সেটা ছিল ভার্ব, আর যখন সেটা লাভলি হয়ে যাবে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। সেই লাভলি কথাটা থেকেই লাভলিয়েস্ট এসেছে। পজিটিভ ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। এখানে সুপারলেটিভ ডিগ্রি উনি ব্যবহার করেছেন, ঠিক আছে। আবার আর একটা দিক হচ্ছে, দেখুন উনি প্রথমে, আমরা জানি গ্রামাটিক্যাল রুলসে অর্থাৎ কম্পিটিটিভ জগতে পড়া থেকে একটা জিনিস জানি যে আমরা সুপারলেটিভ ডিগ্রিটাকে অবশ্যই দা বা দি বসাতে হয়, কিন্তু এখানে উনি বসাননি দ্য লাভলিয়েস্ট অফ ট্রিজ, এটা বসাননি। দেখুন কবিতার ক্ষেত্রে এগুলো সবসময় মানতে হবে বা ম্যান্ডেটরি সেরকম বাধ্যবাধকতা কিছু নেই, সেই জন্য উনি বসাননি। আর তাছাড়া স্পোকেন ইংলিশে আর ব্রিটিশদের যে ইংলিশ আছে সেখানের সঙ্গে আমাদের ইংরেজি মেলালেও চলবে না, এগুলো সব আর্কেইক, সেই জন্য দিটাকে বসানোর জরুরি সেরকম নেই। তাই আমরা ডিগ্রির দিক থেকে কি একটা গ্রামার কি পেলাম? লাভলি, লাভলিয়ার, লাভলিয়েস্ট, অর্থাৎ এটা 3 নম্বর ফর্মে আছে, অর্থাৎ এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। লাভলিয়েস্ট অফ ট্রিজ আর একটা গ্রামার ওখানে পাচ্ছেন, দেখুন টাইটেলের মধ্যে কতগুলো গ্রামার বেরোচ্ছে। দেখুন, যখন সুপারলেটিভ ডিগ্রি বসাবেন তারপরে যে নাউনটা বসাবেন সেটা অবশ্যই যেন দ্যাট মাস্ট বি প্লুরাল। দেখুন লাভলিয়েস্ট অফ ট্রি করা নাই, ট্রিজ আছে। গ্রামারটা বাচ্চাদের কাজে লাগলো কি লাগলো না বলুন? আমি কবিতাতে এখনো ঢুকিনি, কবিতাতে এখনো যায়নি, শুধু টাইটেল থেকে 2টো গ্রামার পেয়ে গেলেন আপনি। কি জানতে হবে আমাদের? শুধু খিদে তৈরি করুন, খিদে, আর গিলতে থাকুন একটা করে, যে কোন জায়গাটা গিলবেন আর কোনটা ছাড়বেন। ভালোটা নিন, খারাপটা ছেড়ে দেন। সৌরভ গাঙ্গুলি একটা কথা বলেছিল যখন ওনাকে শেষ দিকটাতে ক্রিকেট থেকে বাদ দেওয়া হয়েছিল, আবার নেওয়া হলো, আবার বাদ দেওয়া হলো, আবার নেওয়া হলো, এইরকম যখন চলতে থাকছিল, যখন লাস্ট ম্যাচেতে উনি আবার কামব্যাক করলেন, তখন সাংবাদিকরা প্রশ্ন করলো, হাউ ইজ দিস পসিবল দাদা,
দাদা এটা কি করে সম্ভব হলো? উনি একটা উত্তর দিয়েছিলেন যে ইফ ইউ ওয়ান্ট টু কিপ সাকসেস, if you want to be successful in your life you have to keep hunger in your belly. যদি জীবনে সফল হতে চাও তাহলে পেটের মধ্যে ক্ষুধা রাখতে হবে। তো এই কথাটাকে একটা অনুপ্রেরণা যোগায় আমাদেরকেও, আর এই কথাটাকে আপনারাও মাথার মধ্যে রাখুন। দেখুন একটা লাইনের মধ্যে গ্রামার কতগুলো ঢুকে গেলো, অ্যাডজেক্টিভ ঢুকলো অর্থাৎ ডিগ্রি ঢুকলো, আবার সিঙ্গুলার প্লুরাল নাম্বার এটাও ঢুকে গেল, আবার লাভলিয়েস্ট অফ ট্রিজ একটা প্রিপোজিশনে ঢুকেছে, ওখানে প্রিপোজিশনটা অফ হলো কেন? লাভলিয়েস্ট অফ ট্রিজ, এই অফটার ব্যাখ্যাটা আমরা আগের দিনের ক্লাসে জুম মিটিংয়ে দিয়েছি। আগের দিন আমি যে পসেসিভ কেস আর জেনেটিভ ফর্ম অফ নাউনের ক্লাস নিয়েছি সেখানেও দিয়েছি। দ্যাট ইজ ওয়াই আই এম নাম রিপিটিং দিস, আমি এটা রিপিট করছি না আর। চলুন সরাসরি কবিতার মধ্যে চলুন। এই হাউসম্যান লিখেছে, হাউস বানানটা একটু অবশ্যই স্পেলিংটা দেখে রাখবেন। কখনোই কিন্তু হাউস মানে বাড়ি ওই বানানটা স্পেলিংটা নেই, HOUSE ইটা কিন্তু ওখানে নেই, তো সেটা যেন ভুল করে কেউ বসাবেন না। অর্থাৎ SSC সিলেবাসে MCQ কোশ্চেনে কিন্তু ওই এররটা দিয়ে দেবে, এই হাউসম্যান HOUSE ওটা থাকবে, আবার HOUS আপনি কনফিউজড হয়ে যাবেন, সেই জন্য এটা এখনই ক্লিয়ার করে দিলাম। আর A আর E এই দুটোর পরেতেই কিন্তু ডট আছে, অর্থাৎ ফুল স্টপ আছে, এটা যেন মাথায় থাকে, ওই দুটোকেও দিয়ে এরর দিয়ে দিতে পারে। লাভলিয়েস্ট অফ ট্রিজ, কবিতায় ঢুকছি। লাভলিয়েস্ট অফ ট্রিজ দ্য চেরি নাও, কবি কি বলতে চাইছেন? ওয়ান্স আপন এ টাইম দ্য পোয়েট, দ্য স্পিকার পোয়েট, এখানে যেই কবি তিনি স্পিকার, ডিসাইডেড টু ট্রাভেল লং ডিস্ট্যান্স ইন অর্ডার টু অবজার্ভ দ্য ন্যাচারাল বিউটি। উনি ডিসিশন নিয়েছিলেন যে একটু ন্যাচারাল বিউটি অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য আমি দেখব, সেই জন্য উনি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বেরিয়েছিলেন। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গিয়ে উনি কি দেখলেন সেটাই এক্সপ্রেস করেছেন এখানে। আর সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গিয়ে ওনার কি উপলব্ধি হয়েছে? হোয়াট হি রিয়েলাইজড হ্যাজ বিন ভেরি স্কিলফুলি এক্সপোজড হিয়ার, এক্সপোজড, এক্সপ্রেসড, ইনফর্মড, ডিসক্রাইবড, সব কথাগুলো সিমিলার ওয়ার্ড। লাভলিয়েস্ট অফ ট্রিজ দ্য চেরি নাও, এখন উনি বলছেন ওনার যেটা ফিলিংস হয়েছে এতটা ভ্রমণ করার পরে, এত কিছু দেখার পরে কি হয়েছে যে চেরি গাছটা ওনার কাছে সব থেকে সুন্দর লেগেছে। বাট সে রবীন্দ্রনাথের একটা কথা আছে না, মোস্ট প্রবাবলি রবীন্দ্রনাথের কথা, যে সারা পৃথিবী আমরা সৌন্দর্য দেখার জন্য ঘুরে বেড়াই, কিন্তু ঘরের পাশে ঘাসের মাথায় যে একটা ছোট্ট শিশির কণা পড়ে আছে এই সৌন্দর্যটা আমাদের চোখে ফুটে ওঠে না। বিউটি, সৌন্দর্য এর এক্সপ্লানেশন এটা সবার কাছে সবার মতো নয়, আর সবাই সবার মতো নিতে পারেও না, সবার এক্সপ্লানেশনটা সেরকম নয়, সবার দৃষ্টিভঙ্গিটাও সেরকম নয়। তাই ওই জন্যই তো তিনে নেত্র বলা হয়েছে। আমরা ওপরে চোখ দিয়ে দেখি, আর কবিরা কিন্তু থার্ড আইটা দিয়ে দেখে, 3 নম্বর চোখটা দিয়ে দেখে। আমাদের থার্ড আইটা যেদিন খুলে যাবে সেদিন কিন্তু আমরা থাকবো না, আমরা আর সাধারণ থাকবো না, অসাধারণ হয়ে যাব। দ্যাট ইজ ওয়াই উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু বি এক্সট্রাঅর্ডিনারি, এক্সট্রাঅর্ডিনারি হওয়ার চেষ্টা করব। কি বললেন? দ্য চেরি নাও, এখন গাছেদের মধ্যে সবথেকে সৌন্দর্যময় গাছ অর্থাৎ সবথেকে সুন্দর গাছ হচ্ছে তোমার চেরি গাছটা। এবার চেরি গাছটা কেমন আছে, কেন বললেন উনি চেরি গাছটা এত সুন্দর? আমরা জেনারেলি কাকে সুন্দর বলবো? একটা ভালো মুভি দেখেছি সেটা বলবো সুন্দর, একটা ভালো গান শুনেছি সেটা বলবো সুন্দর, একটা ভালো ড্রেস কিনেছি সেটা বলবো সুন্দর, একটা ভালো মোবাইল কিনেছি সেটা বলবো সুন্দর, একটা একদম তলানিতে গিয়ে বললে হয় একটা মানে সুন্দর মহিলাকে দেখলে বলবো সেটা সুন্দর। তো কিন্তু এখানে উনি ওটা বলছেন না, বিকজ দ্যাট ইজ হোয়াই উই আর হি ইজ ডিফারেন্ট ফ্রম আস। সেই জন্য কবিদের সঙ্গে আমাদের অনেকটাই তফাৎ। যারা হয় কবি তারা মনে মনে আঁকে অনেকটাই ছবি। সেই জন্য তো এখানে উনি কি বলছেন, ইজ হাং উইথ ব্লুম, চেরি গাছটার বর্ণনা দিচ্ছে দেখুন, ইজ হাং উইথ ব্লুম অ্যালং দ্য বাউ, বলছে গাছটা, চেরি গাছটা হাং উইথ ব্লুম, গাছটা ঝুলছে, গাছের মধ্য থেকে ঝুলছে, ব্লুম মানে ফুল, প্রস্ফুটিত হয়ে আছে, অ্যালং দ্য বাউ ডাল বরাবর, বাউ মানে ডাল, ব্রাঞ্চেস, চেরি গাছের ডালে ফুল ঝুলছে, অ্যান্ড স্ট্যান্ডস অ্যাবাউট দ্য উডল্যান্ড রাইড। এক্সপ্লেনেশন, দ্য লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্ট্যান্ডস অ্যাবাউট দ্য উডল্যান্ড রাইড, গাছগুলো ওই রকম নিজেদেরকে ফুলে সুশোভিত করে সুসজ্জিত করে যেন একটা সুন্দর, একটা অপূর্ব সুন্দর পরীর মতো সেজে আছে। দিস ইজ হিন্ট অফ পার্সোনিফিকেশন, এখানে একটা পার্সোনিফিকেশনের ফিগার অফ স্পিচ পাবেন, আমরা বলেছি বাচ্চাদের কাজে লাগবে। দেখুন ছন্দ পাবেন, একটা ছন্দ এখানে দিয়ে দিচ্ছি আমি, দেখুন এখানে এই লাইনটার মধ্যে পার্সোনিফিকেশন আছে, ইজ হাং উইথ ব্লুম অ্যালং দ্য বাউ অ্যান্ড স্ট্যান্ডস অ্যাবাউট দ্য উডল্যান্ড রাইড। গাছটা দাঁড়িয়ে আছে একটা উৎসবকে পালন করার জন্য, সে যেন নিজেকে সুশোভিত করেছে, সুসজ্জিত করেছে, একটা সুন্দর নারী রূপে নিজেকে সাজিয়েছে, চোখ কান নাক
পা থেকে মাথা পর্যন্ত যেমন একজন মহিলা নিজেকে অলংকার দিয়ে সাজায়, ঠিক সেইভাবে নিজেকে সাজিয়েছে। এখানে কি তিনি অলংকার দিয়ে সাজাননি, অন্য কিছু দিয়ে সাজিয়েছে, সেটার এক্সপ্লেনেশন আমি একটু পরে বলছি। কি দিয়ে সে যেন সেলিব্রেট করবে স্টার টাইড। হোয়াট ইজ স্টার টাইড ব্যাখ্যা করছি, আগে এটা করি, ফিগার অফ স্পিচটা বলি। এখানে একটা ফিগার অফ স্পিচ আছে, অর্থাৎ ছন্দ আছে। কি ছন্দটার নাম হচ্ছে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন ইজ এ ফিগার অফ স্পিচ হোয়েন an attribute is attached to a thing which is originally belong to a being। অর্থাৎ পার্সোনিফিকেশন হলো এমন একটা ফিগার অফ স্পিচ বা ছন্দ যেখানে কোনো প্রাণীজ বস্তুর বৈশিষ্ট্য জড় বস্তুর উপরে চাপিয়ে দেওয়া হয়। যেমন ডেথ লেজ হিজ আইসি হ্যান্ড ইভেন অন কিংস অ্যান্ড কুইন্স। মৃত্যু তার শীতল হাত প্রসারিত করে রাজা এবং রানীদের উপরেও। মৃত্যুর কি কোনো হাত আছে? থাকতে পারে না, পারে না। তো এখানে মৃত্যু যেন একটা তার দৈত্য, তার হাত আছে, সে তার থাবা বাড়াচ্ছে, এটা একটা কল্পনা করা হচ্ছে। মৃত্যু একটা মানুষের সঙ্গে তুলনা করা হচ্ছে। মৃত্যু জিনিসটা একটা জড় পদার্থ, তাকে একটা মানুষের বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে। ম্যান অ্যাট্রিবিউট মানে বৈশিষ্ট্য। এইরকম যখন জিনিসগুলো আসবে জানবেন এই ছন্দটাকে বলা হবে পার্সোনিফিকেশন। যেমন বলে না ওপর মহলে আমার হাত আছে, ওপর মহলে আমার হাত আছে, দ্যাট মিনস ওপর মহলে আমার লোক আছে। হাত জড় বস্তুটার কথা শুধু বলো না, লোক আছে। একটা বোমার শব্দে গোটা শহর জেগে গেল, শহর কি করে জাগতে পারে? শহরের মানুষগুলো জাগতে পারে। দ্যাট ইজ দিজ আর কল পার্সোনিফিকেশন। বোঝাতে পারলাম কি পার্সোনিফিকেশনটা কি? বেশ, ওকে, চলুন। বলছেন স্ট্যান্ডস অ্যাবাউট দ্য উডল্যান্ড রাইড। তারা যেন রাইড করবে উডল্যান্ডের মানে বনভূমির মধ্যে দাঁড়িয়ে আছে আর রাইড করে যাবে, ঘোড়ায় চড়ে যাবে। এবং তারা ওয়ারিং হোয়াইট ফর স্টার টাইড। সবাই হোয়াইট সাদা পোশাক পরে আছে ফর স্টার টাইড, স্টার টাইড উৎসবটা পালন করার জন্য। সাদা পোশাক পরে আছে এখানে মানেটা তা নয়। At the time when the poet began to write the poetry, it was there in England deep winter। যখন কবিতাটা উনি লিখতে শুরু করেছিলেন ইংল্যান্ডে, তখন প্রচণ্ড শীতকাল চলছিল। আর শীতকালে বরফগুলো উপর থেকে ফ্রস্টগুলো অর্থাৎ কুয়াশাগুলো বরফগুলো ঝরে ঝরে পড়েছে আর চেরি গাছটাকে ঢেকে দিয়েছে পুরো একদম। শুধুমাত্র ফুলের ডগাগুলো একটু একটু করে দেখা যাচ্ছে আর গোটা গাছগুলো একদম সাদা হয়ে গেছে, সাদা জমাট বেঁধে আছে, যেন মনে হচ্ছে ওই বরফগুলোই তাদের শাড়ি, বরফগুলোই তাদের অলংকার। এবং সেই শাড়ি পরে তারা কী করবে? ইস্টার টাইড পালন করবে। হোয়াট ইজ ইস্টার টাইড? ইস্টার টাইড ইজ এ খ্রিস্টিয়ান ফেস্টিভ্যাল হুইচ ইজ সেলিব্রেটেড ইন দ্য হোপ অফ রিজারেকশন অফ জেসাস ক্রাইস্ট। ইস্টার টাইড হচ্ছে একটা খ্রিস্টানদের উৎসব, যে উৎসবটা তারা পালন করে এই উদ্দেশ্যে যে ওই উৎসবটার দিনেতেই নাকি জেসাস ক্রাইস্ট আবার বেঁচে আসবে, বাঁচবে এবং তার রেজারেকশন হবে, উনি আবার বেঁচে ফিরে আসবেন। এই জন্য সেই উৎসবটা ওরা খ্রিস্টানরা পালন করে, যেন ওই চেরি গাছটাও সেই ইস্টার টাইড পালন করবে বলে দাঁড়িয়েছে। চলুন, এটা গেল ইন্ট্রোডাকশন পার্ট, 4টে পার্টে আছে, 4 16টা লাইন আছে। দেখুন, দিস ইজ এ সনেট। নো, ভুল বললাম, সনেট নয়। 14 লাইনের কবিতাকে সনেট বলে এবং অনলি সিঙ্গেল সাবজেক্ট ম্যাটার থাকবে। এখানে সিঙ্গেল সাবজেক্ট ম্যাটার কিন্তু নেই। ইন্ট্রোডাক্টরি পার্টটাতে এটা গেল। তারপরে চলুন দেখি এরপরে উনি মেন যে থিমটায় ঢুকছেন, এটাই আমাদের জানার বিষয় বা আমাদের করার বিষয়। এটা আমরা করার চেষ্টা করব। একদম বাচ্চা থেকে শুরু করুন, একদম বাচ্চা থেকে, প্রিলিমিনারি স্টেজ থেকে, 3 বছরের বয়সের বাচ্চাদের থেকে এটা শেখান। নাও অফ মাই 3 score years and 10, now of my 3 score years and 10, আমার 1 score সমান 20, 1 score সমান 20, 3 score সমান 3 into 20 60, and 10 plus 10 সমান 70। now of my 3 score years and 10, আমার 70 বছরের মধ্যে, 70 কথাটা কি উনি বললেন কেন? অ্যাকর্ডিং টু বাইবেল জেনারেলি ম্যান লিভস অনলি 70 years। বাইবেলের মতানুসারে, বাইবেলে লেখা আছে যেমন একটা সময় আসবে মানুষ 60 থেকে 70 বছর বাঁচবে। ওখান থেকে বাইবেলের উদ্ধৃতিটাই উনি দিয়েছেন এখানে যে 70, আমার আয়ু যদি 70 বছর হয় তাহলে 20 will not come again, 20টা বছর আর ফিরে আসবে না। এই লাইনটা থেকে কি ক্লিয়ার হচ্ছে? এমসিকিউ দিয়ে দিতে পারে যে কবির এখন বয়স কত, 20 বছর আর ফিরে আসবে না। দ্যাট মিনস হি হ্যাজ অলরেডি স্পেন্ড 20 years, 20 springs, 20 summer, 20 autumn, 20টা বছর উনি কাটিয়ে দিয়েছেন, 20টা বসন্ত ওনার জীবন থেকে চলে গেছে। তার মানে তার বয়স এখন 20 বছর। of my 3 score years and 10, 20 will not come again। দেখেন ছন্দটা দেখুন, 10 আর again। প্রতিটা লাইনের দেখুন শেষে যে ওয়ার্ডগুলো আছে সব কটা, নাও, বাও, রাইড, স্টার টাইড, 10, again, স্কোর, মোর, এগুলো সব ছন্দ বলে।
এগুলোকে তোমার তোমার প্রসডিক আকারে ভাঙলে দেখা যাবে সব এক একটা ছন্দ আকারে আছে, প্রসডিক আকারে ভাঙার ব্যাপার আছে, অনেক অনেক কিছু ব্যাপার আছে। আবার একটা জিনিস এখানে প্যালিন্ড্রোম বলে একটা জিনিস আছে, সেই অত ডিপে আমি দিচ্ছি না আপনাদেরকে, শুধু একটা কথা প্যালিন্ড্রোম জিনিসটা কি একটু মুখে যখন এলো বলে দিই। দেখুন আমি একটা বাংলা পাথি কথা বলছি, নিধুরাম রাঁধুনি, এই কথাটাকে উল্টো দিক থেকে পড়ুন তো কি হয়, নিধুরাম রাঁধুনি। দেখুন উল্টো দিক থেকে পড়লো ঠিক ওইটাই আসবে। এইটাকেই বলা হয় প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোমের এখানে সেরকম কোনো সিচুয়েশন নেই, মুখে এলো বলে দিলাম, মনে রাখবেন। উল্টো দিকে পড়লেও যা হয় আর সিধে দিকে পড়লেও যদি তাই হয়, সেই ছন্দটার নাম হয় প্যালিন্ড্রোম। ওকে, চলুন এখনই বলছি। উনি এখানে টাইমের উপর জোর দিয়েছেন কিন্তু, যে অফ মাই 3 scores years and 10, আমার 3 scores year and 10, 70 বছরের মধ্যে 1 score সমান 20 উইল নট কাম অ্যাগেন, 20টা বছর আর ফিরে আসবে না। উনি দ্য পোয়েট হিয়ার ল্যামেন্টস, দ্য পোয়েট বিকামস রিপেন্টেন্ট, কবি এখানে অনুশোচনায় পড়ে গেছেন যে হোয়াট এ লস হ্যাভ আই ডান, কত বড় লস আমি করে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই 20 years ইন এ ভেন অ্যাফেয়ার, ইন এ ভেন ওয়ে, আমি 20টা বছর ফালতু কাটিয়ে দিয়েছি, আমি 20টা বছর ইন এ ট্রিভিয়াল অ্যাক্টিভিটিতে কাটিয়ে দিয়েছি। টাইমের উপরে উনি জোর দিয়েছেন কিন্তু, সেটা বারবার বলছি, আমি বাচ্চাদের জন্য বলছি, গার্জেনদের জন্য বলছি, প্লিজ অ্যাবান্ডন ইউর রিল্যাক্স ফর ইউর চাইল্ড, ফর ইউর চাইল্ড, ফর ইউর কিড। আপনার নিজের রিল্যাক্সটাকে বাদ দিন, আপনার বাচ্চাটার কথা ভাবুন। এই স্টিচ ইন টাইম সেভস 9, ইংরেজিতে একটা কথা আছে, যে জামা কাপড়টা ছিঁড়ে গেছে, এখনই ছিঁড়েছে, এখনই একটা সেলাই দিয়ে দেন, নয়তো পরে 9টা সেলাই দিলেও সেই সেলাইটাকে আর বাঁচাতে পারবেন না। সেই জন্য ঝোপ বুঝে কোপ মারাটাই দরকার। কি, মেক হে হোয়াইল দ্য সান শাইন, যখন সূর্যের কিরণ পাচ্ছেন তখনই তো আপনার ভিজে জিনিসগুলো শুকিয়ে নেন। আর একটা কথা আছে কি, মেক স্ট্রাইক দ্য রড হোয়েন ইট ইজ হট, আয়রনটা যখন গরম আছে তখনই সেখানে আঘাত করুন, তাহলেই সেটাকে সুকৃতি দিতে পারবেন, অর্থাৎ আকৃতি দিতে পারবেন। সেই জন্য আপনার বাচ্চাটা এখন কাদার মতো, যেমন আকৃতি দেবেন সেরকম শেপ নেবে। তো সর্বপ্রথম সময়ের গুরুত্বটা বোঝান। টাইম ইজ এ মনস্টার, আমি বারবার বলেছি, ইট উইল পাউন্স আস, টাইম আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, আর কখনোই ছেড়ে বলবে না, কখনোই ছেড়ে কথা বলবে না। প্রত্যেকটা জিনিস চাইলে ক্ষমা করতে পারে, কিন্তু সময় কোনোদিন ক্ষমা করবেন, এটা মাথায় রাখবেন। সময় একদিন তার প্রতিশোধ নিয়ে নেবে, আপনি যেটা করেছেন তার প্রতিশোধ নিয়ে নেবে। আধ্যাত্মিক শক্তি বলে একটা জিনিস আছে, এটাকে অ্যাভয়েড করতে পারেন না। 20 will not come again, 20 বছর আর আসবে না, তার মানে এখানে বোঝা গেল কবির বয়স 20। and take from 70 spring a score, বলছে 70 বছর থেকে একটা স্কোর বাদ দিয়ে দাও, and it only leaves me 50 more, শুধু বেঁচে থাকবে, পড়ে আছে আমার আর কটা বছর, 50 more, 50টা বছর পড়ে আছে। আমাদের কি মনে হচ্ছে 50টা বছর অনেক না? উনি কি বলছেন দেখুন, তার লাস্ট প্যারার মধ্যে কি বলছে, and since to look at things in bloom 50 springs are little room, since to look at things in bloom, the nature, the universe is filled with so many beauties and so many activities, so many cares, পৃথিবীটা নানা রকমের কর্তব্যে পরিপূর্ণ, পৃথিবীটা নানা সৌন্দর্যে ভরপুর। সেই সৌন্দর্য, সেই কর্তব্য, সৌন্দর্য উপলব্ধি করা, সৌন্দর্য এনজয় করা আর কর্তব্য পালন করা, এইগুলো করতে গেলে ওই 50 স্প্রিংস আর লিটিল রুম, একটা ছোট্ট ঘরেতে যদি 100 জন থাকা যেমন অসম্ভব, ছোট্ট একটা ঘরেতে 100 জন, 1000 জন, 1 লাখ জন থাকা যেমন অসম্ভব জেলখানার মতো, একটা দেশলাইয়ের প্যাকেটে যদি বলেন আপনি 1 বস্তা ধান ঢুকাবো, সেটা যেমন অসম্ভব, ঠিক সেই রকমই এই 50টা বছর দিয়ে আপনি আপনার জীবনের কাজ শেষ করে যেতে পারবেন না, বা পৃথিবীর এত সৌন্দর্য আপনি উপলব্ধি করতে পারবেন না, এত সৌন্দর্য আপনার পক্ষে এনজয় করা সম্ভব নয়। দ্যাট ইজ ওয়াই হি সাজেস্ট, ও মাই ডিয়ার, ও মাই অডিয়েন্স, ও মাই রিডার, ইউ মে রিল্যাক্স ইন এ প্রপার ওয়ে, তুমি রিল্যাক্স করতে পারো। I am not forbidding you, আমি নিষেধ করছি না, বাট ইউ হ্যাভ টু ডু ইট ইন এ রাইট ওয়ে, ইন এ প্রপোর্শনেট ওয়ে, ইন এ পাঞ্চুয়াল ওয়ে, তোমাকে পাঞ্চুয়াল ওয়েতে করতে হবে। কিন্তু আর তার সঙ্গে সঙ্গে তোমাকে তোমার ডিউটিটাও করতে হবে, কারণ তোমার হাতে আছে আর মাত্র 50টা বছর। 50টা বছর হচ্ছে একটা লিটিল রুমের মতো, একটা ছোট্ট বাড়িতে, রুমেতে যেমন বেশি মানুষ বাস করতে পারে না, 50টা বছর দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। হোয়াট এভার হ্যাজ বিন লস্ট, লস্ট ফর এভার। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউর 20 years which has লং পাস্ট এগো, যেটা অনেক আগে পেরিয়ে গেছে 20 বছর, সেটা নিয়ে আর চিন্তা করার দরকার নাই। হুইচ ইজ অ্যাট ইউর হ্যান্ড, ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইট, যেটা তোমার হাতে আছে সেটাকে ইউটিলাইজ করো। অ্যাবাউট দ্য 1000 উডল্যান্ড আই উইল গো, এখানে কবি বলছেন নো,
অনেক অনেক সময় নষ্ট করে ফেলেছি, আর নয়। দ্য পোয়েট দ্য স্পিকার ডিটারমাইন্ড হিয়ার, এখানে একদম দৃঢ় সংকল্প করছে, আই উইল গো টু দ্য উডল্যান্ড, আমি উডল্যান্ডে বনভূমির মধ্যে এখনই যাবো টু সি দ্য চেরি হাং উইথ সান। অনেক টাইম নষ্ট করে ফেলেছি, অনেক ক্ষতি করে ফেলেছি জীবনটাকে ভেঙে চুরে দিয়েছি, তছনছ করে দিয়েছি। সেজন্য আই উইল নট ওয়েট এনি মোর, আমি আর এক মুহূর্ত অপেক্ষা করব না। বিকজ ওয়াস্টিং টাইম মিনস ওয়াস্টিং ইয়োর লাইফ, সময় নষ্ট করা মানে হচ্ছে জীবনটাকে নষ্ট করা। সেই জন্য আমি সৌন্দর্য উপভোগ করতে, আমি আমার কর্তব্য পালন করতে এখনই উডল্যান্ডে যাব, উডল্যান্ডের চেরি গাছের সৌন্দর্যকে উপভোগ করব, আমি আমার কর্তব্য পালন করব। আই উইল পারফর্ম মাই ডিউটি অ্যান্ড আই উইল অ্যাবস্টেন মি ফ্রম বিউটি, আমি আমার কর্তব্য পালন করব, ডিউটি পালন করব, বিউটিটাকে এনজয় করেই আমি ডিউটিটা করব। অর্থাৎ এখানে কবি সাজেস্ট করছেন যে আমি পুরোপুরি আপনি এনজয়মেন্টটাকে আমি ছেড়ে দিতে বলছি না, তুমি বিউটিটাকে এনজয় করো বা প্রপার ওয়েতে করো, কিন্তু তার সঙ্গে যেন কর্তব্য অবহেলা না হয়। এটাই উনি এখানে বোঝাতে চাইছেন কবিতাটার মধ্যে। আমি যেটা বারবার বলতে চাইলাম যে জীবন মানে লড়াই, আর জীবন মানে থেমে থাকা নয়, লড়াইটা চালিয়ে যেতে হবে। আর লড়াইটা তখনই আপনি চালাতে পারবেন যখন দেখবেন আপনার সময়টা পেরিয়ে গেছে, তখন আর করতে পারবেন না। সময়টার ইউটিলাইজেশনটা যখন আপনি করতে পারবেন তখনই কিন্তু লড়াইটা সম্ভব। বুড়ো বয়সে গিয়ে যদি আপনি বলেন যে এরপর আমি ভাঙাচোরা জীবনটাকে শুধরে নেবো, এটা হবে না। একটা ছোট্ট গল্প বলি শুনুন, আমরা ইতিহাস থেকে পড়েছি, বইটার নাম হচ্ছে দ্য ইনফাইনাইট লাইট। বইটা পারলে একটু পড়বেন। ইনফাইনাইট লাইট বইটার মধ্যে লেখা আছে একটা ঘটনা, যে সত্যের সঙ্গে অসত্যের যুদ্ধ, অসত্যের লড়াই হচ্ছে। তো 12 বছরের একটা বাচ্চা, যার নাম ছিল আবু সাঈদ, আবু সাঈদ লড়াই করছে কিরকম ভাবে, সত্যের সঙ্গে অসত্যের লড়াই। ভালো করে বুঝুন, ন্যায়ের সঙ্গে অন্যায়ের লড়াই, দুটোই রাজপক্ষ, এও ছাড়বে না ও ছাড়বে না। কিন্তু ন্যায়ের দিকে আছে আবু সাঈদ, অন্যায়ের দিকে অন্য কেউ। কিরকম লড়াই হলো, প্রত্যেকের হাতে নিজের নিজের দলীয় পতাকা। ন্যায়ের পক্ষে যারা ছিল তারা একের পর এক ধরাশয়ী হয়ে যাচ্ছে, তাদের সৈন্যের সংখ্যা বেশি, অস্ত্রের সংখ্যা বেশি, জেনারেলি যেটা হয়। লাস্ট পর্যন্ত 12 বছরের বাচ্চা আবু সাঈদ লড়াই করে চলেছে, তার উপরেও কোপটা এসে পড়ল। তার যে হাতে পতাকাটা ধরা ছিল, সত্যের পতাকাটা, ডান হাতটাকে শত্রুর তরবারিতে শেষ হয়ে গেল। উনি পতাকাটা বাঁ হাতে ধরলেন, বাঁ হাতটাও কেটে শেষ করে দেওয়া হলো। নুলো দিয়ে দু হাতের নুলো দুটো দিয়ে পতাকাটাকে ভুলুণ্ঠিত হতে দিলেন না, চেপে ধরলেন। তারপরে গলাটাকে কেটে নামিয়ে দেওয়া হলো। গলা কাটার আগে উনি পতাকাটাকে সাইডে ছেড়ে দিলেন, অপর একজন তার সঙ্গে পতাকাটাকে ধরলেন। 12 বছরের ছেলের লড়াইটা একবার দেখলেন সত্যের জন্যে, লড়াইটা চালিয়ে যান। সে বয়সটার দিকে তাকাবেন না, কি প্রি প্রাইমারি, কি 1, কি 2, কি 4, কি MA, এসব দেখার দরকার নাই। ইউ হ্যাভ টু ফাইট ইজ লাইফ। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। এটাই হচ্ছে আমাদের কবিতার মেন মোটিভ। So brothers and sisters, I am at the end today. Till this, good night.